আমিও তো বুঝতে পারছি কি একটা অবস্থা। আচ্ছা ঠিক আছে, দেখো বাংলাদেশের বৈদেশিক সম্পর্ক, ইন্টারন্যাশনাল রিলেশন অফ বাংলাদেশ, এটা পড়াবো। বাংলাদেশের সাথে আসলে স্বাধীনতার পর কার সাথে কেমন সম্পর্ক ছিল একটু যদি দেখো। বাংলাদেশ স্বীকৃতি প্রদানকারী মহাদেশ ভিত্তিক প্রথম কোন মহাদেশে কে প্রথম আমাদের বাংলাদেশের স্বীকৃতি দেয়? যদি বলি এশিয়া মহাদেশের প্রথম কে স্বীকৃতি দেয়, এবং যদি বলা হয় শুধু মহাদেশ না, সর্বপ্রথম কোন দেশ বাংলাদেশের স্বীকৃতি দেয়, হবে হচ্ছে ভুটান। 6 ডিসেম্বর 1971 সালে ভুটান এবং ভারত একই দিনে বাংলাদেশকে স্বীকৃতি দেয়। 6 ডিসেম্বর 1971 সালে, কয়েক ঘন্টা আগে ভুটান স্বীকৃতি দেয়, তারপরে কয়েক ঘন্টা পরে ভারত স্বীকৃতি দেয়। এই স্বীকৃতি দিয়েছিল 6 ডিসেম্বর 1971 সালে, এবং এশিয়া এবং বিশ্বের প্রথম দেশ হিসাবে ভুটান বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে। এখন যদি প্রশ্ন হয় ইউরোপে কে প্রধান স্বীকৃতি প্রদান করে, মানে প্রথমে, এটা হচ্ছে পূর্ব জার্মানি হবে 1972, 11 জানুয়ারি 1972। কেননা ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে বার্লিন পাসের দ্বারা জার্মানিকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা ছিল পশ্চিম জার্মানি, এটা ছিল পুঁজিবাদী, এটা ছিল পশ্চিমাদের নিয়ন্ত্রণে, এবং পূর্ব জার্মানি এটা ছিল রাশিয়াদের নিয়ন্ত্রণে। রাশিয়া মানে ওই সোভিয়েত ইউনিয়নের নিয়ন্ত্রণে, এটা ছিল সমাজতান্ত্রিক। যেহেতু রাশিয়া মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সাপোর্ট করছিল এবং সব কিছু দিয়ে, ভেটো দিয়ে সব কিছু দিয়ে, কারণ ভারতপন্থী ছিল, ভারত রাশিয়া এগুলো একদিকে ছিল। যেহেতু পূর্ব জার্মানি সেই সময় বার্লিন পাসের পতন হওয়ার আগে পূর্ব জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের মানে সোভিয়েত ইউনিয়নের আন্ডারে, কারণ এখানে ছিল সমাজতান্ত্রিক। এই জন্য স্বভাবতই পূর্ব জার্মানি বাংলাদেশকে স্বীকৃতি দেবে, কারণ পশ্চিম জার্মানি তো দিবে না, কারণ এটা ছিল হচ্ছে পশ্চিমাদের পুঁজিবাদী সমাজ, যারা পশ্চিমা মার্কিন যুক্তরাজ্য এদের আন্ডারে ছিল এই অংশ। এবং এই বেশি আসে হচ্ছে আফ্রিকা মহাদেশের কোন দেশ প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এবং কত সালে, এটা ভালো করে মুখস্থ করতে হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আফ্রিকা মহাদেশের সেনেগাল, এবং 1 ফেব্রুয়ারি 1972, এটা মনে রাখতে হবে। এগুলা একটু চার্ট মনে করে নেবা। যেমন বিশেষে আসছে বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী প্রথম ইউরোপীয় দেশ হচ্ছে কোনটি? প্রথম ইউরোপীয় দেশ তাহলে কি হবে? পূর্ব জার্মানি। কয়জন আছে এখন? 3জন। এই তাস্কিরা শুনতে পাচ্ছ ভাই? একটু আওয়াজ দাও। হ্যালো তাস্কিরা, হ্যালো। জি ভাইয়া। হ্যাঁ শুনতে পাচ্ছ ক্লিয়ার? কেউ কথাই বলছো না যে? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখো স্বীকৃতি প্রদানকারী ইউরোপীয় দেশ পূর্ব জার্মানি। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই এখন কি পূর্ব জার্মানি আছে? না, বার্লিন পাসের পতন হয়, এই পতন হওয়ার ফলে দুই জার্মানি আবার একত্রিত হয়ে যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পশ্চিম জার্মানি এবং পূর্ব জার্মানি বিভক্ত হয়। পূর্ব জার্মানি ছিল সোভিয়েত ইউনিয়নের আন্ডারে, এবং পশ্চিম জার্মানি ছিল পুঁজিবাদী সমাজ যেমন যুক্তরাষ্ট্রের আন্ডারে। পরে দুই জার্মানি একত্রিত হয়ে যায়। এখন এটা একটু মনে রাখবা। এবং এই যে বাংলাদেশের স্বীকৃতি প্রদানকারী আফ্রিকার কোন দেশ, এটা বললাম কিন্তু সেনেগাল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু পড়ে নেবা। বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক, যেহেতু ভারত মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করছে, ইন্দিরা গান্ধীর সঙ্গে শেখ মুজিবুর রহমানের অনেক ভালো সম্পর্ক ছিল, এবং এখানে ভারতের স্বার্থ জড়িত ছিল, কারণ পাকিস্তানকে দুর্বল করতে পারলে ভৌগোলিকভাবে ভারত এই অঞ্চলের আঞ্চলিক শক্তি হয়ে উঠবে, এবং সে উদ্দেশ্যে ওদেরও স্বার্থ এবং আমাদেরও পূর্ব পাকিস্তানের জনগণকে পশ্চিম পাকিস্তানরা যেহেতু বঞ্চিত করে রাখছিল, এই জন্যে পূর্ব পাকিস্তানে প্রচুর ক্ষোভের জন্ম দেয় এবং মানুষের মধ্যে স্বাধীনতার আকাঙ্ক্ষা করে। এবং এটাও আমাদের জন্য অপরিহার্য ছিল। ভারত তার নিজের স্বার্থে এগিয়ে আসছে, আমরা মুক্তিযুদ্ধ করছি আমাদের স্বার্থে। এই যেহেতু সিস্টেম হচ্ছে কোনো দেশ যদি কোনো দেশকে সেনাবাহিনীদের সহযোগিতা করে, ওই দেশ স্বাধীনতা লাভ করলে ওই দেশের সেনাবাহিনীর, যে দেশ সহযোগিতা করলো ওই দেশের সেনাবাহিনী কিন্তু ক্যাম্প রেখে দেয়। তবে শেখ মুজিবুর রহমান একটা ভালো কাজ করছে, এই যে ইন্দিরা গান্ধীকে বলে ভারতের যে সেনাবাহিনী মোতায়েন করা ছিল বাংলাদেশে, নতুন দেশ হলো এটা, 12 মার্চ 1972 সালে ভারত সব কিছু সেনাবাহিনী তাদের এই যে তোমার হচ্ছে প্রত্যাহার করে নাই।
এর পিছনে অবদান ছিল শেখ মুজিবুর রহমানের, এটা ভালো কাজ করেছে অনেক। তে এটা হচ্ছে সব সেনা প্রত্যাহার করে 12 মার্চ 1972 সালে। এটা একটু মনে রাখবা, বাংলাদেশ ভারত মৈত্রী চুক্তি মানে সেই সময় 17 মার্চ কিন্তু 1972 সালে 17 মার্চ 17 মার্চ জানো তো কার জন্মদিন? 17 মার্চ 1920 সাল জানো? শেখ মুজিবুর রহমানের জন্মদিন। তো ওই দিনে ওই ভারতের সাথে বাংলাদেশের মৈত্রী মানে বন্ধুত্ব সুলভ যে পরবর্তী যে সম্পর্ক হবে এটা স্বাক্ষরিত হয়। এই মৈত্রী চুক্তি ছিল 25 বছর মেয়াদী, এটা মনে রাখতে হবে, এটা পরীক্ষায় আসে কিন্তু। কত বলতো? 25 বছর মেয়াদী। এই হ্যাঁ, তৎকালীন ইন্দিরা গান্ধী বাংলাদেশে আসে 17 মার্চ, সরি একটু ভুল হয়ে গেছে, আসে। তার আগে কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান কিন্তু আসেনি, কারণ ভারত যেহেতু ওতপ্রোতভাবে সহযোগিতা করছে, কারণ তারই তো আসার কথা আগে। এবং তারা এখানে সফল, ভূ রাজনীতিতে সফল দক্ষিণ এশিয়ার, কারণ পাকিস্তান যেহেতু ভেঙে গেল তাদের শক্তি বেড়ে গেল। তার 2 দিন পরে ভাই 19 মার্চ এই চুক্তিটা স্বাক্ষরিত হয়। 19 মার্চ 1972 সালে, 25 বছর মেয়াদী। এই স্বাক্ষর করেন সেই সময় ওই ভারতের প্রধানমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী, আর বাংলাদেশের তো শেখ মুজিবুর রহমান, এটা তো জানো। দেখো ভারত এই যে স্বাধীনতার পর এখন কিন্তু বাদ দ্বারা চালু করছিল না, আর আগে পাকিস্তান থাকাকালে কিন্তু চালু করতে পারেনি। যেই না বাংলাদেশ স্বাধীন হলো, এই প্রথম যে আগ্রাসন শুরু করে সে হচ্ছে পানি আগ্রাসন। ফারাক্কা বাঁধ তোমার হচ্ছে তারা চালু করে দেয়। কেন ফারাক্কা বাঁধ চালু করছিল? এই জায়গায় কলকাতা বন্দর, এটা মনে করো এটা হচ্ছে গঙ্গা নদী, বাংলাদেশে এখানে এসে পদ্মা নদী আকারে ধারণ করছে, পদ্মা নাম ধারণ করছে। এই জায়গায় হচ্ছে মনে করো ভাগীরথী নদী, কি নদী? ভাগীরথী নদী, তারপরে হুগলি নদী দেয়, এখানে কলকাতা মনে করো পোর্ট। বাঁধটা ঠিক এই জায়গায় দেয় যাতে এই পানিগুলো এখন কৃত্রিম খাল কিছুক্ষণ কিছু দূর খনন করে এই জায়গায় দেয়, যাতে পানি কলকাতা বন্দর দিয়ে চলে যায়, বাংলাদেশে যাতে ঢুকতে না পারে। আসছে নাকি দেখো তো? খোলা রাখো। সুন্দর জানে আচ্ছা ঠিক আছে, শুরু করলাম। তাহলে প্রথম পানি আগ্রাসন কত হয়? নির্যাতিত, দেখো বাংলাদেশ কিন্তু নির্যাতিত হওয়া শুরু করে ভারতের দ্বারা, এখনো হয়েই যাচ্ছে। কেন বলো তো? কারণ তারা ওই যে পাকিস্তান দুর্বলে আমরা স্বাধীনতা লাভ করেছি, ঠিক আছে, আমাদের সহযোগিতা করছে, এতেও আমরা ধন্যবাদ জানাই, কিন্তু ভারতের উদ্দেশ্য যে অন্য এর পিছনে, সেটা আমরা হচ্ছে এই পানি আগ্রাসন থেকে শুরু করতে পারি। সীমান্ত হত্যাগুলো দেখলে বুঝতে পারি। প্রথম যেটা বাদ দেয় এই জায়গায় দেয়, ঠিক ফারাক্কা বাঁধ, কারণ কলকাতা পোর্ট ছিল এই জায়গায় হচ্ছে কলকাতা পোর্ট বন্দর, কারণ এই বন্দর দিয়ে সব কিছু নিয়ে যায় হচ্ছে 7 সিস্টারে, কারণ এখানে কোনো এই যে 7 সিস্টারের এই যে আগরতলা নিয়ে যায় সব কিছু, কারণ এই জায়গায় তাদের কোনো ভারতের এই পর্যন্ত তো এদিকে মায়ানমার, এদিকে নিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। হয় চট্টগ্রাম পোর্ট ব্যবহার করতে হবে, বাংলাদেশের সরকারের অনুমতি, না হয় এরা নিয়ে যেতে চাইলে এদের ভূখণ্ড দিয়ে প্রচুর দূরে নিয়ে যেতে হবে এই জায়গায়। এই জন্যে যাতে এই কলকাতা বন্দর চালু থাকে, এই জন্য এখানে বাদ দেয়, আর এইদিকে সব মরুভূমি হয়ে যায়, আর এইদিকে এই ভাগীরথী নদী দিয়ে, এইদিকে হুগলি নদী দিয়ে পানি হচ্ছে কলকাতা বন্দরে যায়। এটা ধরা হয় এখান থেকে বাংলাদেশের সীমান্ত থেকে 18 কিলোমিটার, অনেকে বলে 16.5 কিলোমিটার, এই জায়গায় বাঁধটা দেওয়া হয়। বাঁধের নির্মাণ কাজ শুরু করছিল কিন্তু 1961 সালে, কিন্তু চালু করতে পারেনি, বুঝা গেছে? শেষ হয় 1975 সালে, শেষ করে চালু করে দেয়। খালি একটা বাদ দেয়, সে ক্ষান্ত হয়নি, এরকম অনেক বলছিল হচ্ছে 10 দিনের জন্য এই বাঁধ মনে করে এমনিতে বাঁধ পরীক্ষামূলক চালু করবে, ওভাবে চালু করবে না, কিন্তু একবার চালু করার পরে অনেক চুক্তি অনেক কিছু হয়েছে, তারপরে কোনো চুক্তিই ভারত মানেনি, সব চুক্তিকে তারা তোয়াক্কাই করেনি।
এককভাবে তারা চালাইছে আর কি। এতে বাংলাদেশের বিলিয়ন বিলিয়ন ডলার প্রতি বছর লস হয়, বিলিয়ন বিলিয়ন ডলার। বুঝেছে? বুঝতে পারছো তো নাকি? এরপরে কয়েকটা চুক্তি হয়, কিন্তু এই চুক্তিগুলো একটু দেখবা ভাই। এই চুক্তি হওয়ার পরে যেহেতু এই তোমার এই ফারাক্কা বাদ দেওয়ার ফলে বাংলাদেশের প্রচুর ক্ষতি হচ্ছিল, সেই সময় লাল মাওলানা মানে আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে একটা লং মার্চ মানে একটা প্রতিবাদ করে রাস্তাতে হেঁটে হেঁটে ওই যে এই ফারাক্কা বাঁধের দিকে বাংলাদেশের অংশে অভিমুখে একটা লং মার্চ করছিল, এই জন্য যে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, যে এটা আমাদের ক্ষতি হচ্ছে অনেক। সেই প্রতিবাদটা জানায় 16 মে 1976 সালে। এই অনেক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী অনেক মুসলিম জননেতা এবং অনেক বিচক্ষণ লোক ছিল, অনেক বিচক্ষণ, বাংলাদেশের গর্ব। এখানে দুইটা চুক্তি হয় আর দুইটা সমঝোতা সড়ক হয়, কিন্তু আসলে ভারত কোনোটা কিছু মানেই নি, এগুলোর কোনো কার্যকারিতাই নাই যতই চুক্তি হোক। দেখো, প্রথম হয়েছিল 5 বছর মেয়াদি চুক্তি 1978 থেকে 1982 সাল। এই চুক্তির মেয়াদ কিন্তু দেখো এই চুক্তি ছিল এবং স্বাক্ষরিত হয়েছিল 1977 সালে, কোনো কার্যকারিতায় আসেনি। এরপরে আরও 2 বছর সমঝোতা স্মারক করা হয়, তা আরও 3 বছর করা হয়। লাস্টে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে 1996 সালে 12 ডিসেম্বর নয়াদিল্লিতে 30 বছর মেয়াদী চুক্তি করে, যেটা এই চুক্তি শেষ হবে 2027 সালে। কিন্তু এই চুক্তির কোনো কার্যকারিতাই নেই, ওরা এককভাবে পানি ছাড়ে, এককভাবে দেয়। বর্ষা আসার সময় যখন অতিরিক্ত পানি, তখন ছেড়ে দেয়, বাংলাদেশকে ডুবিয়ে দেয়। এই যে এখন আবার ডুবিয়ে দিয়েছে কয়েকদিন আগে, সব ফসল যারা লাগাইছিল, ফসল বুনছিল, সব শেষ, কৃষকের ক্ষতি। কিছুদিন আগে পানিই ছিল না, দেখলাম পদ্মা নদীতে সব বালু, কোনো জায়গায় পানি নাই, ফসল হচ্ছে না। এখনো ফসল রোপণ করছে কৃষকেরা, পানি দিয়ে সব ডুবিয়ে দিছে। তাহলে বাংলাদেশের তো খাদ্য স্বয়ংসম্পূর্ণ হবে কিভাবে? কৃষিক্ষেত্রটা ধ্বংস করে দিচ্ছে এইভাবে ভারত। এরপরে একটা না 54টা নদীতে বাদ দিছে ভারত। টিপাইমুখ বাঁধ, এই টিপাইমুখ বাঁধ কোথায় একটু ভাই দেখো, এই টিপাইমুখ বাঁধ এটা কিন্তু মণিপুর রাজ্যে, ভারতের 7 সিস্টারের মণিপুর। এই বরাক নদী আর এখানে হচ্ছে টুইভাই নদী, দুই জায়গায় একটু মিলিত হয়েছে, এখানে এসে এই জায়গায় এটা বাঁধটা দিছে, দিয়ে জলবিদ্যুৎ প্রকল্প ওরা চালু করছে। বুঝতে পারছো? এই যে বরাক নদী এদিক থেকে আসছে আর টুইভাই নদী এদিক থেকে গেছে, এই বরাক নামে সিলেটে প্রবেশ করছে। কিন্তু সিলেটে এটা একটা হচ্ছে সুরমার কুশিয়ারা, কিন্তু এই ভারতের অংশে এটা বরাক। এই জায়গায় যদি বাদ দিয়ে দেয়, এদিক তো আর পানি যাবে না, এই সাইডে পানি আসবে না, ফলে এইদিকেও একই অবস্থা হয়েছে। অসময়ে বন্যা হচ্ছে না, কয়েক বছর আগে হলো না সিলেটে, ফসলের মাঠ ধান কাটতেছিল এরকম, আর কয়েকদিন পর ধান কাটবে, 1 সপ্তাহ পরে সব ডুবে শেষ, কৃষকের স্বপ্ন শেষ। কেন শেষ? হঠাৎ করে তারা এই বাঁধ ছেড়ে দিছে, শয়তানি করে ছেড়ে দেওয়ার ফলে সব তৈরি ফসল যেটা কয়েকদিন পর ঘরে ওঠাবে সব নষ্ট হয়ে গেছে। ইচ্ছা হলে ছাড়ে, যখন ভরা মৌসুমে লাগবে না পানি ছেড়ে দেয়, সব নষ্ট করে দেয়। আবার যখন পানি লাগবে তখন বন্ধ করে রাখে। এতে বোঝাই বাংলাদেশ ওদের পায়ের নিচে থাকতে হবে, এরকম তাদের মনোভাব। তাহলে কোথায় বাদ দিছে বলো তো? টিপাইমুখ বাঁধ মণিপুর রাজ্যে। বুঝতে পারছো? তাহলে কোন নদীতে বলো তো ভাই? টিপাইমুখ একটা গ্রামের নাম, ওই গ্রামে হচ্ছে বরাক আর টুইভাই দুইটা নদীর কি মিলনস্থল ছিল না, বললাম। কেন দিছে ওই বাঁধটা? জলবিদ্যুৎ নির্মাণ করার জন্য। এরপর হচ্ছে গজলডোবা বাঁধ, এই যে তিস্তা সবচেয়ে আলোচিত, এই যে গজলডোবা বাঁধ, এই তিস্তা নদী এখানে আসার পরে এই যে এই অঞ্চলে প্রচুর পরিমাণ শস্য হতো, সারা বছর পানি থাকতো। এখন সারা বছর থাকে শুকনা, কোনো ফসল হয় না এতটুকু জমি। বাংলাদেশের তো এতটুকু মানচিত্রে এতটুকু জায়গায়, যে জায়গায় প্রচুর ফসল ফলতো সেই জায়গায় এখন কোনো ফসল হয় না, মরুভূমি হয়ে গেছে, অকার্যকর হয়ে গেছে। এবং বর্ষার সময় ছেড়ে দেয়, ডুবে দেয়, একই চিত্র কাহিনী। এই তিস্তা নদী এখানে এসে কিন্তু ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে আর কি। এই জন্য এই অঞ্চলে দেখবা প্রতি বছর বন্যা হয়, এর জন্য দায়ী ভারত। এবং আন্তর্জাতিক রুল হচ্ছে ছেড়ে দেওয়ার 24 ঘন্টা আগে ওই উজানের যে দেশ আছে, ভাটি অঞ্চলে যে দেশ আছে, তাকে জানাতে হবে। বাংলাদেশকে তোয়াক্কাই করে না, জানানো তো দূর। এই জন্য গলজডোবা বাঁধের একটু দেখবা, 1998 খ্রিস্টাব্দে তিস্তা নদীর ভারতীয় অংশে নির্মাণ করা হয়। এই তিস্তা ব্যারেজ 60 কিলোমিটার উজানে। স্থল সীমানা চুক্তি, স্থল সীমানার সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে ছিটমহল।
ছিটমহল কি একটু তোমাদের বোঝাই ভাই, একটু দেখো। ধরো এরকম, এটা কিন্তু মনে করো বাংলাদেশ, এই চারি সাইডে ভারত। ধরো এই বাংলাদেশ এখানে আছে, এরকম এই জায়গায় যে হচ্ছে ছিটমহল এরকম আছে মনে করো। এই চারিদিকে ভারত, বাংলাদেশের ভূখণ্ড ঠিক আছে, এটা কিন্তু বাংলাদেশের সাথে সংযুক্ত অবস্থায় নাই। আবার ভারতের কিছু কিছু ভূখণ্ড আছে, এই চারটে জেলায় কিন্তু ছিল, ভালো করে একটু দেখো। এই যে ছিটমহল ভারতের যে ছিল, শুধু এই চারটে জেলায় ছিল, পঞ্চগড়, নীলফামারী আর লালমনিরহাট, কুড়িগ্রাম। তাহলে কয়টা জেলায় ছিল? চারটে জেলায়। কেউ নাই? রিয়া কি নাই না লাইনে? না ভাই, নাই মনে হয়। চারজন আছো? আচ্ছা রাহুল, একটু তুমি আওয়াজ দিও, নাহলে বুঝতে পারবো যে কেউ বুঝেইনি আর কি, মানে নাই লাইনে। তাহলে এই চারটে জেলায় ভারতের ছিটমহল ছিল। এখানে ছিল পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট এবং কুড়িগ্রাম। এই চারটে জেলায় ভারতের ভূখণ্ডের, ভারতের অংশের ভূমি বাংলাদেশের মধ্যে ছিল, বাংলাদেশের ভূখণ্ড ভারতের মধ্যে ছিল। তখন ছিটমহল বিনিময় চুক্তি হয় সেই সময়। যে বাংলাদেশের একটা ছিটমহল, এটা বাংলাদেশের বড়, এই যে এখানে দেখো লালমনিরহাটে, অঙ্গরপাতা এবং দহগ্রাম, এইটা বাদে শুধু। এখন এইটা বাংলাদেশেরই থাকবে এবং এখানে ভারত কি করবে, ভারতের যে অংশ চিরস্থায়ী বন্দোবস্ত করবে 3 বিঘা জমি, 3 বিঘা করিডোর, যাতে বাংলাদেশের লোকজন নির্দ্বিধায় দহগ্রাম অন্তর্গত এই অঙ্গরপোতাতে ঢুকতে পারে এবং বের হতে পারে। অনেক দিন এটা কিন্তু বেহাল অবস্থায় পড়েছিল। এরপর 2015 সালে 31 জুলাই মধ্যরাতে তোমার ছিটমহল বিনিময় হয়। এই ছিটমহল বাংলাদেশ ভারতে স্থানান্তর করে 51টি ছিটমহল, মানে বাংলাদেশের ছিটমহল ছিল 51টি এবং ভারতের ছিল 111টি। এই ছিটমহল বিনিময় হয়। বিনিময় হওয়ার ফলে কি হয়, এই ছিটমহলে যে সমস্যা ছিল, ছিটমহল বহুত সমস্যা ছিটমহলবাসীর। এখানে ছিটমহল থাকলে দেখা যাচ্ছে এখানে কাঁটাতারের বেড়া আছে, বাংলাদেশে আসে তাদের জন্য ঝামেলা, কারণ ভারতের মধ্যে ঢুকতে হয়, এরাও বেআইনি হয়ে যায়। এরা একটা আবদ্ধ অবস্থায় ছিল। ভারত যখন চিকিৎসা বা অন্য কাজে যায় তখন বলে তোমরা তো ছিটমহলের লোকজন, তোমরা বাংলাদেশে যেতে হবে চিকিৎসা করার জন্য, কারণ তারা তো ভারতের ভূখণ্ডের মধ্যে বাংলাদেশের ছিল। এই জন্য এদের প্রচুর সমস্যা ছিল, যা এটা খুব ভালো একটা কাজ হয়েছে ছিটমহল বিনিময়। এবং সমস্যা বাদে এই অঙ্গরপোতার দহগ্রাম ছিটমহল, ভারতের যে চুক্তি ছিল সে চুক্তিটা সে রাখে না, কিন্তু পরে অবশেষে এই যে অনেক বিরোধের পর 1992 সালে 26শে জুন ইজারার মাধ্যমে করিডোর বাংলাদেশকে প্রদান করে। কিন্তু কথা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত দেবে। কিন্তু লাস্টে 6 সেপ্টেম্বর 2011 তারিখে, সেই সময় ভারতের প্রধানমন্ত্রী ছিল মনমোহন সিং আর বাংলাদেশের ছিল শেখ হাসিনা। এই 3 বিঘা করিডোর চিরস্থায়ী বন্দোবস্ত কি বলো তো আওতায় চলে আসে, উন্মুক্ত করে দেওয়া হয়। সেই কত সালে চুক্তি হয়েছে তার কতদিন পরে দিল। এই ভারতের সব হটকারিতা, বাংলাদেশের সাথে যে চুক্তি হয়েছিল, এই যে দহগ্রাম, অঙ্গরপোতা দহগ্রাম, এটা আসে যে বাংলাদেশের অঙ্গরপোতা দহগ্রাম কোন জেলায় অবস্থিত মনে রাখবা, বুঝা গেছে? দহগ্রাম লালে লাল, অঙ্গরপোতা দহগ্রাম লালে লাল, মনে রাখবা। লালে লাল এই জন্য পড়াচ্ছি, লালমনিরহাটে অবস্থিত। এটা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা, পাটগ্রাম উপজেলার এই অঙ্গরপোতা দহগ্রাম হচ্ছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায়, এই দুটা হচ্ছে ইউনিয়ন ধরা হয়। তাহলে লালে লাল মনে রাখবো, অঙ্গরপোতা দহগ্রাম লালে লাল, মনে থাকে জানো। এখন অপদখলীয় জমি, এই যে বাংলাদেশের সঙ্গে এই যে ভারতের বিএসএফ এর সাথে সেই সময় বাংলাদেশের বিডিআর ছিল। এখন কিছু জমি ভারতের দখলে ছিল, বাংলাদেশের জমি, এবং সেই জমি নিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনার কারণ দেখা দেয়। তো এখন অনেকদিন পর, মুক্তিযুদ্ধের পর, ভারতীয় দেখো, ভারতের সীমান্তরক্ষী বাহিনী এটা কিন্তু এই গ্রাম অপদখল করে। এখন দেখো এই যে সমস্যা ছিল দুই, মানে ওই ভূমি নিয়ে, এটা নিয়ে অনেক উত্তেজনা হয় কিন্তু সেই সময়। এবং বিএসএফ এবং বিজিবির মধ্যে যুদ্ধ হয় 2001 সালে। সেই যুদ্ধে আমাদের বিডিআর অনেক বীরত্বের পরিচয় দেয়। এরা সংখ্যায় ছিল মাত্র অল্প, 8 থেকে 10 জন বা 12 জন এরকম সংখ্যায় ছিল, এবং স্থানীয় মুক্তিযোদ্ধারা যুদ্ধ করছে। আর ভারতীয় প্রায় বিএসএফ ছিল 400 জনের মতো। এই বিএসএফের প্রায় শোনা যায়, প্রায় এদের বাংলাদেশের 2 জন মারা গেছিল, এদের শোনা যায় প্রায় 70-80 জন মারা গেছিল।
এটা বাংলাদেশের জন্য গৌরব বিডিআরের। তো এই বর্ডার সিকিউরিটি দেখো ফোর্সেস বিএসএফ যারা ছিল তারা পাদুয়া গ্রাম অপদখল করে নেয়, মানে দখল করে নাই, এটা বাংলাদেশের জমি দখল করে ফেলে। এই জন্য প্রতিশোধ স্বরূপ সেই সময় তো বাংলাদেশ আর ওটা করতে পারবে না, কারণ সদ্য স্বাধীন, সেই সময় তাদের অত শক্তি নাই। ঠিক 15 এপ্রিল 2001 সালে এই পাদুয়া গ্রাম পুনরুদ্ধার করে আমাদের বীর সৈনিকেরা। এই ভারত আবার কি করে, এই বিএসএফ প্রতিশোধ নেওয়ার জন্য 20 গ্রামের রোমারি উপজেলায় এই বিডিআর ক্যাম্প আক্রমণ করে। রোমারি তোমরা ইউটিউবে সার্চ দেবা, দেখবা হচ্ছে বিএসএফ এই যে রোমারি উপজেলার লিখবা বিডিআরের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল বিএসএফের, দেখবা ডকুমেন্টারি আছে অনেক সুন্দর, অনেক। রক্তক্ষয়ী যুদ্ধে মধ্যরাতে দেখো ছিটমহল, এটা রক্তক্ষয়ী যুদ্ধ হলে আক্রমণ করে আর কি, আক্রমণ করে কোনো কিছু করতে পারে না, ভারত পালায় যায়, বিএসএফ হেরে যায় বিডিআরের কাছে। 31 জুলাই 2015 ছিটমহল বিনিময়ের সময় এই চুক্তি অনুযায়ী অপদখল জমি সে দেশের অন্তর্ভুক্ত হয়। বুঝতে পারছো? এই সেই ঝামেলা এটা মিটে গেল, অপদখল জমি সে দেশের অন্তর্ভুক্ত হয়। যাক, এরপরে আসি এই যে দেশীয় যাত্রীবাহী বাস এবং ট্রেন। এই বাংলাদেশ থেকে ওই যে প্রথম কলকাতা সরাসরি বাস যাওয়া শুরু করে এই শ্যামলী পরিবহন। এভাবে আরও কয়েকটা বাস যায়, এরা তেমন ইম্পর্টেন্ট না, পরীক্ষায় খুব কম আসে। এবং আমরা হচ্ছে একটু চলে যাই এদিকে, দেখো তাহলে এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভারত বাংলাদেশ গঙ্গা চুক্তির পানির মেয়াদ হচ্ছে কয় বছর? 30 বছর। 30 বছর, বুঝতে পারছো? কিন্তু যদিও ভারত এটা কোনো তোয়াক্কাই করে না। বাংলাদেশ ভারতের সীমান্ত চুক্তি কারণে মুজিব ইন্দিরা চুক্তি কত তারিখে সম্পাদিত হয়? তাহলে 16 মে 1974, মনে রাখবা। এরপরে আসি এই যে দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? আমি আবার বললাম দহগ্রাম এবং কি বলতো লাল বললাম না, লালমনিরহাট, মনে রাখবা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? দহগ্রাম আর কোন উপজেলায় অবস্থিত? দহগ্রাম ছিটমহল লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় অবস্থিত। তারপরে বাংলাদেশ মায়ানমার সম্পর্ক। বাংলাদেশের সঙ্গে ভারত এবং মায়ানমারের স্থল সীমানা আছে, শুধু 2টা রাষ্ট্রের স্থল সীমানা আছে। মায়ানমারের আছে বাংলাদেশের 3টা জেলার সাথে, কক্সবাজার, বান্দরবন এবং রাঙ্গামাটি। রাঙ্গামাটি এমন একটা জেলা, এই জেলাতে মায়ানমারের সাথে সংযুক্ত আছে, ভারতের সঙ্গে সংযুক্ত আছে। এখন বাংলাদেশের সাথে মায়ানমারের সম্পর্ক খারাপ হয় কখন থেকে? এখানে দেখো, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে মায়ানমার থেকে রোহিঙ্গা সর্বপ্রথম আসে হচ্ছে 1978 সালে, কিন্তু আসে, সেই সময় আসছিল প্রায় 4-5 লাখ। এটা মায়ানমার বাংলাদেশকে উস্কানি দিতে থাকে এই ভারতের ইন্ধনে, যাতে ভারত এখানে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায়। ওরা হচ্ছে এই রোহিঙ্গাদের ওপর বর্বর আক্রমণ চালায়। এই প্রথম আসা শুরু হলো। এখন আমাদের লাস্ট দেখো, এই তো কয়েক বছর আগে আমরা দেখলাম, এই 2017 সালে এখানে প্রায় 10 লাখ বাংলাদেশে ঢুকছে আর কি। এখন রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের একটা অন্যতম প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ তাদের বার্থ রেট অনেক বেশি। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে তারা এই 10 লক্ষ বা তারও অধিক আসছে, এবং বাংলাদেশে আসার পরে এর চেয়ে আরও বেশি জন্মগ্রহণ করছে। তারাও ফিরে যেতে চাই তাদের এই রাজ্যে আর কি, যে আমাদের জানে আরাকান রাজ্য। কিন্তু এই মায়ানমার সরকার তাদেরকে গণহত্যা চালায়, এমনভাবে মারছে, এই জন্যে তারা ভয় আর যেতে পারছে না কেউ কোনো। এখন তো মায়ানমারে গৃহযুদ্ধ চলতেছে, এখন তো আরও ঝামেলা অবস্থার সৃষ্টি হয়েছে। এই যে বাংলাদেশের উপর বিশ্বের এখন সহযোগিতাও কমেছে, সব কিছু বহন করা লাগতেছে বাংলাদেশ সরকারকে, অনেক কিছুই, যা এমনিতে মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়াইছে। এই জন্য মায়ানমারের সাথে আমাদের সম্পর্কের অবনতি ঘটছে। এই নাসাকা বাহিনী সবচেয়ে বেশি রোহিঙ্গাদের নির্যাতন চালাইছে। এই জন্য আং সান সু চি, এর আগে তো সেনা শাসন ছিল 1962 সাল থেকে মায়ানমারে সেনাবাহিনী শাসন করত। এই আং সান সু চি প্রথমে গণতন্ত্র নিয়ে আসে, এখন তো নির্বাচিত হওয়ার পরে সেনাবাহিনীর প্রভাব বজায় থাকে, 25% সিট সেনাবাহিনীর জন্য বরাদ্দ থাকে মায়ানমার পার্লামেন্টে। লাস্ট কয়েক বছর আগে আবার সেনাবাহিনী ক্ষমতা দখল করে নেয়, আর আং সান সু চিকে জেলে বন্দি করা হয়।
ফলে এই যে আং সান সুচির নেতৃত্বে ওখানে ওই রোহিঙ্গাতে কিন্তু কফি আনান যখন মহাসচিব ছিল 9 সদস্যের এখানে কিন্তু একটা দল জাতিসংঘের এগুলো পরিদর্শন করতে আসছিল, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই রোহিঙ্গাদের নিয়ে আমাদের জসিম আহমেদ এই চলচ্চিত্রকার একটা নির্মাণ করে চলচ্চিত্র এ পেয়ার অফ স্যান্ডেল, একজোড়া স্যান্ডেল, মনে রাখবা। তাহলে বাংলাদেশের সাথে মায়ানমারের প্রধান ঝামেলার কারণ হচ্ছে রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের মায়ানমারের সেনাবাহিনী যখন ক্ষমতায় আসার পরে ওই মায়ানমার সেনাবাহিনী বলে যে এই রোহিঙ্গারা এটা হচ্ছে মায়ানমারের জনগণ না, এরা বাঙালি বলে তাড়াইয়া দেয়, এবং এরা যে মায়ানমারের নাগরিক এরা অস্বীকার করে। প্রথমে 1982 সালে ওদের নাগরিকত্ব বাদ দিয়ে দেয়, যে এরা মায়ানমারের কোনো নাগরিক না, এরা উদ্বাস্তু, এখানে ঝামেলা সৃষ্টি হয়। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটু বলি। মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র কাকে সাপোর্ট দেয় ভালো করেই জানো তো, কাকে বলো তো, কেউ আছো? আজকেরা বলো, পড়াইছিলাম। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র পাকিস্তানকে সাপোর্ট দেয়, তাই না? আর সোভিয়েত ইউনিয়ন কোন দিকে হয়? বাংলাদেশের পক্ষে হয়। তো প্রথমত এই জন্য বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক একটু কি খারাপ হওয়ারই কারণ যুক্তরাষ্ট্র ভাবছিল বাংলাদেশ মনে হয় সোভিয়েত ইউনিয়ন এই সমাজতান্ত্রিক রাষ্ট্রের দিকে যাবে, কিন্তু না, বাংলাদেশ ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও বাংলাদেশ কিন্তু পুঁজিবাদের দিকেই গেছে আর কি, তাই না? এই যে দেখো, বঙ্গবন্ধু সরকারের সমাজতান্ত্রিক নীতি ছিল সমাজতান্ত্রিক, এবং সোভিয়েত ইউনিয়নের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো ছিল, কারণ সোভিয়েত ইউনিয়ন, ভারত একদিকে বাংলাদেশকে সাপোর্ট দিচ্ছিল, অপরপক্ষে যুক্তরাষ্ট্র, চীন এরা সাপোর্ট দিচ্ছিল পাকিস্তানকে। এই জন্য মার্কিন সরকার যে যুক্তরাষ্ট্রের এদের প্রতি অসন্তুষ্ট ছিল, বুঝতে পারছো? তারপরে বঙ্গবন্ধু সরকারের পতনের পর, পতন মানে কত সালে হয়? 1975 সালে 15ই আগস্ট, যখন শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়। তারপরে কার সাথে সম্পর্ক শীতল হয়ে পড়ে বলো? সোভিয়েত ইউনিয়নের সাথে, কারণ ও ছিল সোভিয়েতপন্থী। যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হওয়া শুরু হয়, কারণ যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক শেখ মুজিবুর রহমানের ভালো ছিল না, কারণ সে ছিল সোভিয়েত ইউনিয়নপন্থী, আর সোভিয়েত ইউনিয়নের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো ছিল না। সেই সময় খালি যুদ্ধ, দুই পক্ষের যুদ্ধ হবে ভাব, 2 দিন পর পরেই এরকম অবস্থা চলতেছিল আর কি। এছাড়া এর মৃত্যুর ফলে সম্পর্কটার দ্রুত উন্নয়ন হয়। আর প্রথম দেখো 2000 সালের 20 মার্চ 2000 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন একদিনের সফরে ঢাকা আসেন। এর আগে কিন্তু কোনো প্রেসিডেন্ট বাংলাদেশে সফরে আসেনি, এই প্রথম হচ্ছে বিল ক্লিনটনই বাংলাদেশে আসে। এটাই মার্কিন প্রেসিডেন্টের প্রথম বাংলাদেশ সফর, বুঝতে পারছো? এখন যেহেতু যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো হয়ে গেল, তো যুক্তরাষ্ট্র তো এমনিতেই মনে করো বিশ্ব মডেলের একটা পার্ট, তাদের সামরিক শক্তি অনেক এবং অর্থনীতিটা অনেক স্ট্রং, শক্তিশালী। এর ফলে কি করে, 1998 সালে বাংলাদেশের জনগণের অজ্ঞাতসারে, বাংলাদেশের জনগণ জানেই না, এই চুক্তিটা স্বাক্ষর হয়। যুক্তরাষ্ট্র জোর করে না এটা, হিউম্যানিটেরিয়ান দেখো অ্যাসিস্ট্যান্ট নিডস অ্যাসেসমেন্ট চুক্তি, এই চাপের কাছে চাপ দেয়। তখন তো অর্থনৈতিক অবস্থা, ওই যে মার্কিন যুক্তরাষ্ট্র অনেক চাপ দেয়, যেটা করতেই হবে, না হলে তোমাদের তৈরি পোশাক কিনি বা আদার্স যেগুলো আছে সেগুলো আমরা একটু করে দেবো আর কি, মানে অর্থনৈতিকভাবে ভয় দেখাই। এই জন্যই চুক্তি করতে বাধ্য হয়। এবং আর একটা চুক্তি দেখো, বাণিজ্য সহযোগিতা চুক্তি ফোরাম, ট্রেড অ্যান্ড ইনভেস্টিগেশন কোঅপারেশন ফ্রেমওয়ার্ক, সংক্ষেপে টিপ্পা বলে, এই চুক্তি স্বাক্ষর করেন। বাংলাদেশের স্বার্থ কিন্তু এখানে নাই, জলাঞ্জলি দিতে হয়, কোনোই স্বার্থ নাই একটা দেশের। তখনই চুক্তি হয় যে এই দেশেরও কিছু স্বার্থ থাকবে, যার সাথে চুক্তি করছে তারই স্বার্থ থাকবে। কিন্তু এই যে টিপ্পা চুক্তি একপাক্ষিক, বাংলাদেশের এখানে কোনো স্বার্থই নাই, তারপরে যুক্তরাষ্ট্রের চাপে পড়ে করতে হয়। এখানে যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর কি আধিপত্য বিচরণ করে, আর বাংলাদেশের উপর একটু জোর দেখায়। তো যুক্তরাষ্ট্র বাংলাদেশের সম্প্রদায় কিছু বাংলাদেশি যুক্তরাষ্ট্রে যা খুব ভালো মানে করছে আর কি, তাদের কাজের সফলতা দেখাচ্ছে। তার মধ্যে এফ আর খান একজন স্থপতি,
এই যে যুক্তরাষ্ট্রের সিয়াস টাওয়ার নামে একটা বিখ্যাত টাওয়ার আছে, শিকাগোতে আছে, পৃথিবীর কসাইখানা বলা হয় শিকাগোতে। বড় বড় ফার্ম আছে এখানে, মাংস গরু জবাই করে মাংস উৎপাদন করে প্যাকেটজাত করা হয়, এই জন্যে পৃথিবীর এটা বলা হয় কসাইখানা। এই জায়গার সিয়াস টাওয়ার একটা, বর্তমান নাম হচ্ছে আর উইলস টাওয়ার, এর নকশা করে বিশাল এক টাওয়ারের। এরকম বাংলাদেশে বংশভূত আরও আছে, এই যে কোন আবিষ্কার করেন ডাক্তার জাহিদ রহমান। সবাই ভাবছিল এটা আবিষ্কার করার জন্য নোবেল পুরস্কার পাবে, অধরা কোনা, কিন্তু দেওয়া হয়নি। এরকম বিখ্যাত বিখ্যাত লোকের ইয়া পড়ে নেবা। এখন বাংলাদেশ ও চীন তাইওয়ান সম্পর্ক, এখন একটু বলি ভাই, এই চীনে 1949 সাল পর্যন্ত গৃহযুদ্ধ বাদে, 1949 সাল এক পক্ষ হচ্ছে পুঁজিবাদীর পক্ষে, মানে ওই যে যুক্তরাষ্ট্রের যেরকম হয়, আর এক পক্ষ হচ্ছে সমাজতান্ত্রিক পক্ষে যুদ্ধ করে, ওদের গৃহযুদ্ধ, দুইটা পার্টি হয়। এখন প্রশ্ন হচ্ছে ইয়ারা জিতে যায়, যারা হচ্ছে সমাজতান্ত্রিক, এদেরকে বিতাড়িত করে। এই জন্য যে তাইওয়ান নামক একটা দ্বীপ আছে, ওই তাইওয়ান ওটা চীনের অংশই ছিল, ওখানে যারা ওই যে তোমরা এই গণতান্ত্রিক পন্থী যারা নেতৃত্ব দিচ্ছিল, ওখানে হেরে যে আশ্রয় গ্রহণ করে। যুক্তরাষ্ট্র তাহলে তাইওয়ানকেই তো সাপোর্ট দেবে চীন বাদে, সেই সময় তাইওয়ানকেই দিচ্ছিল এবং জাতিসংঘের স্থায়ী সদস্য ছিল। তারপরে জিনিসটা উল্টে যায়, কারণ 1971 সালে পাকিস্তানের সহযোগিতায় কিন্তু চীনের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হচ্ছিল। এই জন্য চীন আর যুক্তরাষ্ট্র মিলে, যেহেতু পাকিস্তান এই মধ্যস্থতা করতেছিল, এই জন্যে এরা দুই পক্ষই ছিল পাকিস্তানের পক্ষে। যেহেতু চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক খারাপ ছিল এবং পাকিস্তান মাঝখান থেকে এদের সম্পর্ক উন্নয়নের কাজ করে যাচ্ছিল আর কি, ভূমিকা রাখছিল, দুই পক্ষকে মিত্র বানাইছিল। এই জন্যে যুক্তরাষ্ট্র এবং চীন পাকিস্তানকে নিরঙ্কুশ সাপোর্ট দিয়ে যাচ্ছিল। তাহলে এদিকে দেখো, এই জন্য দেখো পাকিস্তান, চীন কিন্তু দেখো অনড়, পাকিস্তান দেখো এই যে চীন ভেটো দিয়েছিল, কিন্তু জাতিসংঘ অন্তর্ভুক্ত যখন বাংলাদেশ হতে চায়, চীন ভেটো দিয়েছিল, না এদের অন্তর্ভুক্ত করা যাবে না, কারণ চীন পাকিস্তানকে অনেক ভালোবাসে, চীনের জন্য অনেক কিছু কাজ করে দিছে, তার মিত্র আর কি, বুঝেছ। ইভেন শেখ মুজিবুর রহমান বেঁচে থাকা অবস্থায় চীন বাংলাদেশকে কোনো স্বীকৃতি দেয়নি, যদিও পাকিস্তান স্বীকৃতি দিতেছে, তারপরেও চীন স্বীকৃতি দেয়নি। চীন স্বীকৃতি দিছে কত জানো? 1975 সালে 15 আগস্টকে মারা গেল শেখ মুজিবুর রহমান, তারও পরে 31 আগস্ট গণচীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়। বুঝাতে পারছি? এই জন্যে বাংলাদেশ এখন কি করে, চীনের তো একটা উদীয়মান রাষ্ট্র, এর সাথে সম্পর্ক ভালো রাখা লাগবে, কারণ তাইওয়ানের সাথে চীনের সম্পর্ক খারাপ, তাই তাইওয়ানের সাথে সকল কূটনীতিক ছিন্ন করে বাংলাদেশ। খালি তাইওয়ানের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আছে, বুঝে গেছে, কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, ওই দেশে কূটনীতিক নাই। এই জন্য কূটনীতিক সম্পর্ক কাদের সাথে নিয়ে চলে গেল, তাইওয়ান বাদ দেয়, চীনের সাথে সম্পর্ক শুরু করে দিল বাংলাদেশ। এই জন্য তাইওয়ান, কারণ তাইওয়ানে যদি বাংলাদেশের কূটনীতি থাকে, তার মানে হচ্ছে তাইওয়ানকে বাংলাদেশ সাপোর্ট দিল, চীনের সাথে তো তাহলে শত্রু ভাবাপন্ন হবে। এই জন্য তাইওয়ানের সাথে অর্থনৈতিক সম্পর্ক আছে, মানে ব্যবসা বাণিজ্য করে, কিন্তু কূটনীতিক সম্পর্ক নাই। এই কূটনীতিক সম্পর্ক স্থাপন করা হলো বাংলাদেশের সাথে চীনের, বুঝতে পারছো? এই সম্পর্ক উন্নয়নে কিন্তু কাজ করে জিয়াউর রহমান, সেই সময় কাজ করছিল অনেক, বুঝতে পারছো? এখন তো চীনের সাথে অনেক সম্পর্ক ভালো। এখন এই যে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র জাপান, প্রত্যেক বছর প্রচুর সহযোগিতা করে জাপান, কিন্তু সহযোগিতা করেই যায়, প্রচুর সহযোগিতা করে জাপান। এই জাপানের জাইকা নামে একটা ইয়ে আছে, এই যে জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, এই এজেন্সি থেকে বাংলাদেশকে প্রচুর টাকা দেয় বিনা শর্তে, দান হিসাবে, সাহায্য সংস্থা, যা স্বাধীনতার পর থেকে জাপান দিয়েই এসছে। এই জন্য আমরা নিঃসন্দেহে বলতে পারি জাপান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু, আন্তর্জাতিক বন্ধু, অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিকভাবে অনেক সহযোগিতা করে, বুঝতে পারছো? তাহলে এখন দেখো, তাহলে জাপান, তাহলে 2014 সালে জাপানের বৈদেশিক দেখো সাহায্য সংস্থা জাইকা সংক্ষেপে বলা হয়। যদি প্রশ্ন আসে জাইকার ফুল মিনিং কি, জেআইসিএ, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, এটা মনে করতে হবে ভাই, অনেক এমসিকিউ আসে। দেখো, দি বে অফ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট, বিগ বি এর প্রজেক্টের উদ্যোগ ঘোষণা দেয় জাপান সরকার।
এই বিগ বি আন্ডারে বাংলাদেশ যাতে শিল্প উন্নত হতে পারে বা একটু সামনে আগে যেতে পারে, এটা তোমার হচ্ছে জাপান সরকার এই জন্য এটা নিয়ে আসছিল আর কি, বিগ বি, বুঝা গেছে, ঢাকা চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকায় শিল্পায়ন করার জন্য। কারণ একটা দেশ যত শিল্প ক্ষেত্রে উন্নত হবে সে দেশ তত উন্নত হবে, খালি কৃষি দিয়ে হবে না। কৃষি প্রোডাক্টের দাম কম, কারণ কৃষি লাগবেই, কারণ না খেলে তো মানুষ বাঁচবে না। কিন্তু বাণিজ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা আইফোনের দাম মনে করো 1.5-2 লাখ টাকা, তুমি কত মন তাহলে ধান বেচতে হবে, 150 মন ধানের সমান। তাহলে 150 মন ধান করতে একটা কৃষকের কত পরিশ্রম, আরও একটা ছোট একটা জিনিস বেচে এত টাকা নিয়ে চলে যাচ্ছে। তার মানে শিল্প, একটা দেশকে উন্নতি করতে হলে প্রথমে শিল্প দরকার। জাপান এটা সহযোগিতা করতেছিল। বাংলাদেশ উন্নয়ন ফোরাম, এই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম বলা হয়, বার্ষিক বৈদেশিক সাহায্যের পরিমাণ নির্ধারণ করে। এই ফোরামটির সমন্বয় হলো বিশ্বব্যাংক। এই যে ভিতরে আমি দাগ দিলাম, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। যদি বলে বাংলাদেশের কত টাকা সহযোগিতা পালো এই দেশ, কোন জায়গা থেকে সহযোগিতা পালো, মানে বছরে আর কি, কোন দেশ বাংলাদেশকে সহযোগিতা করলো, সব কিছুর হিসাব রাখে হচ্ছে এই যে বাংলাদেশ ডেভেলপমেন্ট ফোরাম। আর এই ফোরামটির সমন্বয় করে দেয় হচ্ছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক এই কাজটা করে দেয়, যেহেতু বাংলাদেশ এখনও অনুন্নত রাষ্ট্র হয়ে আছে, যদিও নাম আমি শুনতেছি মধ্যম আয়ের দেশ হচ্ছে। এখন আমাদের মাথা পিছু আয় প্রায় $2700। আসলে কি 2700? এটা গড় ফেলছে ভাই। কেউ কেউ মনে করো হাজার হাজার কোটি কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক দুর্নীতি করে, আর কেউ হচ্ছে ধরো মনে করো একবেলা খেতে পাচ্ছে না। এটা সুষম না। আরেকটা হচ্ছে বিনিয়োগ ও বাণিজ্য, জাপানের আরেকটা জোট আছে জেট্রো, জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন। এটা মনে করবা, দেখো বিশেষে কয়বার আসছে, এটা 2বার, 34তম বিসিএস এবং 25তম বিসিএস। বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? ভালো করে মনে রাখবা, বিশ্বব্যাংক, 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 ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা? আমি আবার পড়তেছি, বিশ্বব্যাংক, এটা যেন মনে থাকে। এবার দেখো বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ কোনটি? বর্তমানের আগেও ছিল, বর্তমানেও আছে, এখনও আছে, জাপান সবচেয়ে বেশি সহযোগিতা করে, এটা মনে রাখবা। সমাজতান্ত্রিক বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক, এই বাংলাদেশ তো সমাজতান্ত্রিক না। সমাজতান্ত্রিক মানে বুঝো তোমরা, এই কে বুঝো? না ভাই। সমাজতান্ত্রিক মানে হচ্ছে এই দেশ, এই সমাজ, রাষ্ট্র সবকিছু নিয়ন্ত্রণ করবে, ব্যক্তি মালিকানায় কিছু থাকবে না, যাতে সমাজের সুষ্ঠু বন্টন হয়। কেউ হঠাৎ করে বেশি বড় লোক হতে না পারে, গরিবও না থাকে, কাজ করবে, কাজের বিনিময়ে রাষ্ট্র তাকে খাবার দেবে, সে কোনো মালিকানা হতে পারবে না। এরকম নীতি হচ্ছে সমাজতান্ত্রিক। আর পুঁজিবাদ মানে হচ্ছে আমরা, তুমি যত কাজ করলে, তোমার টাকা পয়সা হলে তুমি জমা জমি এগুলা কিনলা, এগুলোর মালিক হচ্ছে তুমি, তাহলে রাষ্ট্রকে ট্যাক্স দিতে হবে। তো বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম সমাজতান্ত্রিক দল বলেছিলাম, সমাজতান্ত্রিক দেশ পূর্ব জার্মানি। এখন কিন্তু 2 জার্মানি একত্রিত হয়ে গেছে। সেই সময় পূর্ব জার্মানি আর পশ্চিম জার্মানি ছিল। পশ্চিম জার্মানি ছিল পুঁজিবাদ আর পূর্ব জার্মানি ছিল সমাজতান্ত্রিক। পুঁজিবাদ মানে তুমি যত আয় করলা, জমা জমি তুমি নিজে করবা, নিজের ব্যক্তি মালিকানা হবে, আর এখানে সব হবে রাষ্ট্রের নামে, সমাজের। এটা পূর্ব জার্মানি, যেহেতু সোভিয়েত ইউনিয়নের আন্ডার ছিল, এই প্রথম হচ্ছে ইয়া করে। এবং রাশিয়া আমাদের একটা ভালো কাজ করে দেয়। এই পাকিস্তান মিলিটারি চট্টগ্রাম বন্দর যাতে ব্যবহার না করা যায়, প্রচুর মাইন পুঁতে রাখছিল। মাইন তো পা দিলেই ব্লাস্ট হয়ে যায়, এই সমস্ত মাইন, এই জন্য চট্টগ্রাম বন্দর চালু করা যাচ্ছিল না। চট্টগ্রাম বন্দর অকেজ হয়ে পড়েছিল, কারণ কখন ব্লাস্ট হয়ে কোন জাহাজ উড়ে যায়। এই মাইন কিন্তু অপসারণের কাজটা করে দিয়েছিল রাশিয়া, এবং চালু করে দিয়েছিল বন্দর মাইন মুক্ত করে। মুসলিম বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক একটু দেখাই। যেহেতু পাকিস্তান ছিল মুসলিম রাষ্ট্র, এই অঞ্চলের একটা প্রভাবশালী শক্তি, এই জন্য সৌদি আরবের সাথে পাকিস্তানের সম্পর্ক ভালো ছিল। সৌদি আরব কোনোভাবেই চাচ্ছিল না যে মুসলিম রাষ্ট্র ভেঙে দুর্বল হয়ে যাক, দুইটা আলাদা হোক। এই জন্য তাদের সমর্থন ছিল পাকিস্তানের পিছনে। বাংলাদেশকে কখনোই তারা এভাবে ইয়া করেনি। কিন্তু তারপরে উপসাগরীয় দেশের মধ্যে প্রথম ইরাক বাংলাদেশকে স্বীকৃতি দেয় স্বাধীনতার পরে, বুঝে গেছে? সৌদি আরব দেয়, দেখেছো কত সালে? ভালো করে একটু লক্ষ্য করো, 15ই আগস্ট, যেই না শেখ মুজিবুর রহমান এবং তার ফ্যামিলি মারা গেল, তারপরে দিনেই সৌদি আরব হচ্ছে বাংলাদেশকে স্বীকৃতি দিছে, সৌদি আরব এবং সুদান।
কারণ এরা শেখ মুজিবুর রহমানকে আর নীতিকে পছন্দ করতো না, কারণ আর মনে করতো এরা ইসলামের শত্রু। বুঝতে পারছো? এই জন্যে 15 আগস্ট যখন পরিবার সম্পর্কে হত্যা করা হলো, তারপরের দিনেই সৌদি আরব এবং সুদান একসাথে স্বীকৃতি দেয়। তাহলে মনে থাকবে না ভাই সৌদি আরব কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? কারণ 15 আগস্ট তোমাদের কিন্তু মনে থাকে। সেই দিন কি করা হয়েছিল বলো তো? 15 আগস্ট 1975 কাকে হত্যা করা হয়েছিল? শেখ মুজিবুর রহমানকে। হ্যাঁ, এই শিমু ঘুমায় গেছো নাকি? না ভাইয়া, আসি তো। তার ঠিক পরের দিনে মনে থাকবে 16 আগস্ট, মনে থাকে জানো? এই বাংলাদেশের সাথে আমি আবার বলতেছি, এটা মনে রাখতে হবে, ইসরায়েল যেহেতু আমরা মুসলিম কান্ট্রি, এই ইসরায়েল হচ্ছে, ইসরায়েল ভূমি দখল করে ফিলিস্তিনিকে দের ওপর অনেক অত্যাচার করে আমাদের মুসলিম ভাইদের ওপর। এই জন্যে আমরা যেহেতু মুসলিম রাষ্ট্র, এই মুসলিম বিশ্বের যে অত্যাচার করতেছে ইহুদিবাদী রাষ্ট্র, এতে আমরা সম্মতি প্রকাশ করার জন্য যে আমরা মুসলিমদের সাথে আছি। এই জন্য ইসরায়েলের সাথে আমাদের বাণিজ্যিক সম্পর্কও নাই, কূটনীতিক সম্পর্ক নাই, ইসরায়েলের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। যারা মুসলিমকে হত্যা করে বা মুসলিম না যে কোনো নিরীহ মানুষকে হত্যা করে, তাদের সাথে আমাদের কোনো আপোষ নাই। তাইওয়ানের সাথে কিন্তু আমাদের সব কিছুই ছিল। ওই যে চীনের কথা বললাম, কারণ চীনের সাথে তাইওয়ানের সম্পর্ক খারাপ, কারণ তাইওয়ানের ওই যে যারা গণতন্ত্রী ছিল পুঁজিবাদী, তারা এখানে যে আশ্রয় নাই। আর যারা ওই সমাজতান্ত্রিক গৃহযুদ্ধতে ওরা জিতে যায়। এই জন্যে আমরা যেহেতু চীনের সাথে সম্পর্ক ভালো করলাম, কারণ তাইওয়ানের সাথে সম্পর্ক ভালো থাকলে চীনের সাথে সম্পর্ক ভালো হওয়া পসিবল না। এই জন্য তাইওয়ানের সাথে খুবই বাণিজ্যিক সম্পর্ক আছে, কোনো কূটনৈতিক সম্পর্ক নাই আমাদের। একটু যেন মনে থাকে জানো। তাহলে এই দেখো, বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী প্রথম অনারব মুসলিম দেশ কোনটি? মালয়েশিয়া। এখন আরব দেশ কি আর অনারব দেশ কি একটু বলি। আরবের আশেপাশে যেগুলো দেশের মাতৃভাষা আরবি, তাদেরকে হচ্ছে আরব রাষ্ট্র বলা হয়। ইরান কিন্তু আরব রাষ্ট্র না ভাই, আর মাতৃভাষা পার্সিয়ান। তো দেখো, আরব রাষ্ট্রে দেখো বাংলাদেশের স্বীকৃতিকারী প্রধান অনারব মুসলিম দেশ হচ্ছে মালয়েশিয়া। এটা মুসলিম দেশ কিন্তু এটা আরব রাষ্ট্র না। বাংলাদেশ স্বীকৃতিকারী প্রধান দেশ যদি মুসলিম রাষ্ট্র বলা হয় তাহলে হবে এটা সেনেগাল। এবং সেনেগাল খালি মুসলিম রাষ্ট্র না, এদিকে দেখো এটা কিন্তু আফ্রিকার প্রধান রাষ্ট্র যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে। এটা একটু মনে রাখবা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশের স্বীকৃতি প্রদান করে? আরব দেশ মানে বুঝলা তো, যেগুলা দেশের ভাষা আরবের আশেপাশে দেশ আছে যাদের মাতৃভাষা হচ্ছে আরবিতে কথা যারা বলে তাদেরকে আরব দেশ বলা হয়। যেমন হচ্ছে সৌদি আরব, জর্ডান, তারপরে হচ্ছে সিরিয়া, আরব আমিরাত। বুঝতে পারছো? এগুলাকে আরব রাষ্ট্র বলা হয়। এই আরব রাষ্ট্রের মধ্যে সর্বপ্রথম স্বীকৃতি দেয় হচ্ছে ইরাক, মনে রাখবো এটা। তো আমরা চলে যাই আন্তর্জাতিক অঙ্গনে। বাংলাদেশ তা আন্তর্জাতিক সংস্থার মধ্যে দেখো এই ব্রিটিশ কমনওয়েলথ কি? ব্রিটিশরা কি করছিল বলো? উপনিবেশ শাসন করছিল না বিশ্বের বিভিন্ন দেশে। এই তারা এখান থেকে তো স্বাধীনতা লাভ করে, ভারতবর্ষ স্বাধীনতা লাভ করে। আগে কে শাসন করতো? ব্রিটিশ শাসন করতো না? তেমনি বিশ্বের অনেক জায়গায় ব্রিটিশরা শাসন করতো। অস্ট্রেলিয়া শাসন করতো, আমেরিকা শাসন করতো, তারপরে আফ্রিকা মহাদেশের অনেক দেশ শাসন করতো। এরা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে, কেউ আগে। তো এই কমনওয়েলথ প্রতিষ্ঠিত করা হয়, যারা ব্রিটিশ থেকে স্বাধীনতা লাভ করেছে সেই দেশ মিলে একটা সংগঠন তৈরি করা হয় যার নাম হচ্ছে কমনওয়েলথ। যেহেতু বাংলাদেশে একসময় কে শাসন করতো? ব্রিটিশরা শাসন করে গেছে। এই জন্যে 18 এপ্রিল দেখো 1972 সালে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ কোন সংস্থার, আন্তর্জাতিক সংস্থার সর্বপ্রথম সদস্যপদ লাভ করে? মনে রাখবা, কমনওয়েলথ। বুঝা গেছে? এখন কমনওয়েলথের যে সদস্য ছিল পাকিস্তানও। কেন? পাকিস্তান তো আর ভারতবর্ষ ছিল, বাংলাদেশও ছিল, এগুলো ব্রিটিশ শাসন করতো। পাকিস্তানও ছিল কমনওয়েলথের সদস্য। এখন যদি বাংলাদেশ কমনওয়েলথের সদস্য হয় তাহলে অবশ্যই পাকিস্তান তো চাইবে না যে বাংলাদেশ থাকুক। এই জন্য ওরা হচ্ছে বের হয়ে চলে যায়, যে আমরা তাহলে কমনওয়েলথে বের হয়ে চলে গেলাম। পরের বছর আবার যোগদান করে আর কি। এই বুঝতে পারছো? এই জোট নিরপেক্ষ আন্দোলনকে একটু বলি।
একদিকে হয় মার্কিন যুক্তরাষ্ট্র ইউএস এর যারা পুঁজিবাদী সমাজ, তারা বিভিন্ন দেশ নিয়ে একটা সংগঠন করা শুরু করে ওদের দিকে। আর একটা পক্ষ হয়, বিশ্বের দুইটা পক্ষে বিভক্ত হয়, সোভিয়েত ইউনিয়ন, ইউএসআরআর। এখন সব দেশকে চাপ দেওয়া হয়, এরা বলে যেগুলো ছোট ছোট দেশ আছে অর্থনৈতিকভাবে, যে আমার দিকে যোগদান করো। মার্কিন যুক্তরাষ্ট্রের যারা নেতৃত্ব আছে তারা সাফাসাফি করে যে আমার দিকে যোগদান করো, আমার দিকে এসো, না হলে খবর আছে। এ বলে আমার দিকে এসো, না হলে খবর আছে। কিন্তু বাংলাদেশ কোনো দিকেই না যায়। বাংলাদেশের পররাষ্ট্রনীতি হয় ন্যাম, নন এলিয়ান মুভমেন্ট। এই ন্যাম বাংলাদেশ এদিকে একটা সংস্থা তৈরি হয়, নন এলিয়ান মুভমেন্ট। মানে কিছু কিছু দেখলে দেশ আছে বিশ্বে তৃতীয়, মানে অনুন্নত দেশ, তারা বলে যে আমরা ইউএস এর দিকেও যাব না, ইউএসআর এর দিকেও যাব না, আমরা নিরপেক্ষ থাকবো, কারো দিকে নাই, আমরা সবার দিকে আছি, সবার সাথে বন্ধুসুলভ আচরণ রাখবো। এই সংগঠনটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। বাংলাদেশ এটাতে যোগদান করে কত সালে? 1973 সালে আলজিয়ার্সে অনুষ্ঠিত, আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্স, ন্যামের 4র্থ সম্মেলনে যোগদান করে। এই সময় শেখ মুজিবুর রহমানের সাথে ফিদেল কাস্ত্রোকে জানো তো? কে পারবা? ফিদেল কাস্ত্রোকে, বিপ্লবী নেতা, কিউবার বিপ্লবী নেতা, এবং সে হচ্ছে তার দেশকে সমাজতান্ত্রিকে রূপান্তর করে বিপ্লবী নেতায়। ফিদেল কাস্ত্রোর সঙ্গে দেখা হয়েছিল শেখ মুজিবুর রহমানের। চুক্তি করেছিল, আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ মুজিবুরকে দেখেছি আর কি। ব্যক্তি এবং সাহসী মানুষটি হিমালয়ের সমান, এই আর কি। তারপরে আসলে ইসলামী সহযোগিতা সংস্থা। এখন আস্তে আস্তে যেহেতু যুদ্ধ অনেকদিন হয়ে গেছে, পাকিস্তানের সাথে একটু আস্তে আস্তে সম্পর্কের উন্নয়ন ঘটে। এর ফলে কি হয়, এই যে ইসলামী সহযোগিতা সংস্থা বিশ্বের সমস্ত মুসলিম দেশকে নিয়ে, যেহেতু ওই যে মুসলিমদের উপর অত্যাচার চলতেছিল, ইসরায়েলের সাথে আরব ইসরায়েল যুদ্ধ হয় 1967 সালে। এতে আরবরা হেরে যায়, মুসলিমরা, কারণ ওই যুক্তরাষ্ট্র বড় বড় দেশ ওদের অস্ত্র সরবরাহ করে ইসরায়েলকে, এদের হারায় দেয়। এই জন্য সমস্ত আরব দেশ মিলে ডিসিশন নেয় যে আমরা একটা মুসলিম দেশ মিলে আমরা একটা সহযোগিতা সংস্থা চালু করব, ইসলামী সহযোগিতা সংস্থা, যাতে আমাদের মুসলিমদের শক্তি অটুট থাকে। এরকম নেওয়া হয়। তার দ্বিতীয় সম্মেলন হয় হচ্ছে পাকিস্তানে 1974 সালে 22 ফেব্রুয়ারি। এই সম্মেলনে হচ্ছে বাংলাদেশের দেখো যোগদান করে, কিন্তু তাহলে বাংলাদেশে যোগদান করে দেখো পরের দিন শুরু হয় এত তারিখে, বাংলাদেশ যোগদান করে হচ্ছে 23 ফেব্রুয়ারি যে হয় তার পরের দিনে, সেই দিন যোগদান করে শেখ মুজিবুর রহমান, ওখানে যা যোগদান করে, দিয়ে সহযোগিতার সংস্থা লাভ করে আর কি। এরপর আসলো জাতিসংঘ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জাতিসংঘের সাধারণ পরিষদ। তাহলে 1974 সালে 17 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে 29তম অধিবেশনে, এটা মনে করতেই হবে, কততম সদস্য পদ হয় বাংলাদেশ? 136তম সদস্য পদ। এটা কিন্তু মনে করবা ভাই। তাজকিরা শুনতে পাচ্ছ? আসো না গেছো? এটা মনে করতে হবে। 1974 সালে 17 সেপ্টেম্বর 29তম অধিবেশন, এবং কততম সদস্য? 136তম সদস্য। মনে থাকে জানো? এর পরের দিনে 18 সেপ্টেম্বর জাতিসংঘের বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি হিসেবে যোগদান করে। এই দিনে অনুমতি পাইল যে বাংলাদেশ সদস্যপদ লাভ করেছে। তার পরের দিনে বাংলাদেশের প্রথম স্থায়ী সদস্য হিসেবে যোগদান করে এস এ করিম। এটা মনে রাখতে হবে, মনে রাখবা। আর বাকিগুলো মনে রাখতে একটু পড়ে নেবা আর কি, বুঝতে পারছো? তো বাংলাদেশে দেখো আন্তর্জাতিক বিভিন্ন বাংলাদেশের সদস্য লাভ করে, এত পড়তে হবে না। এই বিশ্বব্যাংক, এই বিশ্বব্যাংকের কিন্তু এখন শাখা আছে মোট 5টি, তার মধ্যে আইবিআরডি আর আইডিএ মিলায় বিশ্বব্যাংক বলা হয়, বুঝতে পারছো? আর এই যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই তিনটার এই বিশ্বব্যাংক একসাথে সদস্যের পদ লাভ করে 17 আগস্ট 1972। মনে রাখবো। এই আইবিআরডি, ইন্টারন্যাশনাল ব্যাংক রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন, এবং আরও সংস্থা আছে বিশ্বব্যাংকের, 5টি আছে। তো এই দুটাকে মেন ধরা হয়, আইবিআরডি এবং আইডিএ। এই দুটারই সদস্য লাভ করে 17 আগস্ট 1972 সালে। এইগুলো দেখে নিবা। আইএলওর কত, এটা একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আইএলওর সদস্য লাভ করে কত? ইন্টারন্যাশনাল লেবারেশন অর্গানাইজেশন, আন্তর্জাতিক শ্রম সংস্থা। এই বিশ্ব বাণিজ্য সংস্থা
এটা বিসিএস এ আসছে, 26তম বিসিএস এ। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এটা 1 জানুয়ারি 1995 সালে, রিসেন্ট 1 জানুয়ারি 1995 সালে যোগদান করে। এই পর্যন্ত বাংলাদেশ নিরাপত্তা পরিষদের যে অস্থায়ী সদস্য নাই, এই স্থায়ী সদস্য 5টি, অস্থায়ী সদস্য কয়টা বলতো নিরাপত্তা? 10টি। এই মোট নিরাপত্তা পরিষদের সদস্য হয় 15টি। এই স্থায়ী সদস্য কে কে জানো তো? এই স্থায়ী সদস্য হচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন এবং ফ্রান্স। এই 5টা স্থায়ী সদস্য, এরা স্থায়ী থাকবে। আর এই 10টা 2 বছরের জন্য নির্বাচিত হয়। বাংলাদেশ এ পর্যন্ত এই 10-এর মধ্যে 2বার ছিল। একবার ছিল 1979-88 সালে, আর একটা ছিল 2000 থেকে 2001 সালে। নিরাপত্তা পরিষদ 2বার নির্বাচিত হয়েছিল। এই যে 10টার মধ্যে 2বার বাংলাদেশ নির্বাচিত হয়েছিল। অর্থনৈতিক সামাজিক পরিষদ এগুলো পড়ে নেবা। জাতিসংঘের সচিবালয় পড়ে নেবা। এই বাংলাদেশের জাতিসংঘের 5 জন সচিব বাংলাদেশে সফর করে, বুঝতে পারছো? লাস্ট এখনো তো আছে অ্যান্তোনিও গুতেরেস। অ্যান্তোনিও গুতেরেস কোন দেশের অধিবাসী বলো তো? কেউ পারবা? কেউ? এখন যে জাতিসংঘের মহাসচিব আছে কেউ ভাই? পর্তুগালের, মনে থাকবে? এই ভারতবর্ষে কোন বণিকেরা প্রথম আসে বলো তো? পর্তুগিজরা। এখন জাতিসংঘের মহাসচিব যে আছে সে হচ্ছে পর্তুগিজ, অ্যান্তোনিও গুতেরেস। মনে থাকে জানো? জাতিসংঘের সচিবালয় 5 জন সচিব এটা কি করে সফর করে, একটু পড়ে নেবা। এই বাংলাদেশের শান্তিরক্ষা মিশন, প্রথম শান্তিরক্ষাতে যায় বাংলাদেশের 1988 সালে। এই সেই সময় ইরাক আর ইরানের মধ্যে যুদ্ধ চলতেছিল, ওদের সাথে ওদের প্রায় যুদ্ধ চলে 7-8 বছর। এই যুদ্ধে 2 পক্ষ প্রচুর রক্তপাত হয়, এই জন্য এদেরকে জাতিসংঘের মাধ্যমে পর্যবেক্ষণে রাখা হয় যে কেউ কাউকে আক্রমণ করবে না, যুদ্ধ করার দরকার নাই ইরাক ইরান। এই জন্য অবজারভার, এদিকে দেখো, ন্যাশনাল ইউনাইটেড নেশন ইরাক ইরান মিলিটারি অবজারভার গ্রুপ গঠিত হয়। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী প্রথম মিশন হিসাবে পরিচালনা করে 1988 সালে, এবং প্রচুর সুনাম অর্জন করে, ভালোভাবে কাজ করে প্রচুর। যদি প্রশ্ন আসে বাংলাদেশ সেনাবাহিনী কত সাল থেকে জাতিসংঘে শান্তিরক্ষা মিশনে যোগদান করে বা কাজ করে আসতেছে? 1988 সালে। কোন মানে যুদ্ধে বা কোন জায়গায় প্রথম এরা শান্তিরক্ষা মিশনে কাজ করে? ইরাক ইরান যখন যুদ্ধ হয় সেই যুদ্ধে, মনে থাকবে? এটা মনে রাখবা। এবং দেখো এরা বাংলাদেশ সেনাবাহিনী কত ভালো কিছু করছে আর কি, বুঝতে পারছো? এই যে সিওলার এটা আসে প্রায় তোমাদের পরীক্ষায়। এর একটা আফ্রিকার একটা দেশ সিয়েরা লিওন, খালি গৃহযুদ্ধ এদের ভিতরে, প্রচুর মানুষ এই পক্ষ ওই পক্ষ মারে, এই পক্ষ সেই পক্ষ মারে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী যায়, তাদের মধ্যে শান্তি ফিরে আসছে দেশের। এই জন্য ওই দেশের লোক এবং সরকার ভালোবাসে সিয়েরা লিওনের 2য় রাষ্ট্রভাষা বাংলা ঘোষণা করে। এটা প্রায় পরীক্ষায় আসে, আফ্রিকার কোন দেশ বা কোন দেশের রাষ্ট্রভাষা 2য় রাষ্ট্রভাষা বাংলা, বাংলাদেশ ব্যতীত? সিয়েরা লিওন। এটা কোন মহাদেশে আছে বলো তো? আফ্রিকা মহাদেশে, মনে থাকে জানো? সেরকম আরো আছে। এদিকে দেখো, আইভরি কোস্টেও খুব ভালো কাজ করে বাংলাদেশ সেনাবাহিনী, শান্তি ফিরে এনে আসে। এই জন্য ওখানকার একটা হাইওয়ের নাম রাখা হয় রূপসী বাংলা, বুঝে গেছে? এখন প্রশ্ন আসে এটা বেশি, বাংলাদেশ কোথায় অবস্থিত? এই লাইবেরিয়াতে বাংলাদেশের এখনো আছে, মোতায়েন করা আছে এখনো শান্তিরক্ষা বাহিনী। লাইবেরিয়াতে প্রচুর এরা দারিদ্র দেশ এবং গৃহযুদ্ধ বেঁধেই আছে এদের। উগ্রপন্থী সংগঠন, স্বাধীনতাকামী সংগঠন, এগুলার এখনো উদ্ভব বেশি। কয়েকদিন পর পর বোমা হামলা হয়, লোকজনকে মেরে ফেলে দেয়। এই লাইবেরিয়াতে বাংলাদেশে দেখো, বাংলাদেশ স্কয়ার নামে শিক্ষামূলক স্থাপনা নির্মাণ করে। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত? লাইবেরিয়া। এটাও কিন্তু আফ্রিকা মহাদেশে, মনে থাকে জানো? এই আঞ্চলিক সহযোগিতা সংস্থা 1985 সালে করা হয়। এই যে যেটা সার্ক আর কি, এটা আঞ্চলিক সহযোগিতা সংস্থা, যেহেতু আমরা পরে পড়তেছি, সার্ক পরে আসি। প্রথম দেখো, বাংলাদেশ আঞ্চলিক সংস্থা D8 ডেভেলপিং 8 বা বিমস্টেকের সদস্য পদ হিসাবে 3টে আঞ্চলিক সংগঠনের রূপনায়ন ঘটায় আর কি। এখন দেখো, আসিয়ানের নতুন সদস্য নিয়ে এখন কিন্তু স্থগিত আছে। আসিয়ানকে একটু বলি তোমাদের, এই যে মায়ানমার, দক্ষিণ পূর্ব এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, যেমন মায়ানমার, মালয়েশিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, তারপরে হচ্ছে
আছে হচ্ছে এই ইন্দোনেশিয়া, তারপর হচ্ছে ফিলিপাইন, এগুলা দেশ মিলে একটা আসিয়ান রিজিয়ন বলে একটা আছে, আসিয়ান সংগঠনের অর্থনৈতিক সংগঠনে বাংলাদেশ ঢুকতে পারলে বাণিজ্য বাড়বে। এরা আর সদস্যপদ নতুন করে নেয়নি। এই কয়েকদিন আগে শুনলাম মালয়েশিয়া বাংলাদেশের জন্য সাপোর্ট করবে আর কি, এখানে যাওয়ার জন্য। এখানে বাংলাদেশ চেষ্টা করে যাচ্ছে হওয়ার জন্য, কিন্তু এখনো হতে পারেনি। হতে পারলে বাংলাদেশের বাণিজ্য বাড়বে, অর্থনৈতিক একটু লাভবান হবে। তাহলে এখানে প্রশ্ন ইম্পর্টেন্টগুলো পড়ে নেবা। বাংলাদেশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে কত সালে, এটা ভালো করেন, ইম্পর্টেন্ট কিন্তু। 18 এপ্রিল 1972 সালে। খালি তাই না, বাংলাদেশে প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করে, এটা হবে কমনওয়েলথ। এই জন্য এটা বেশি বেশি ইম্পর্টেন্ট। সেই সালটা হবে 18 এপ্রিল 1972। যত আন্তর্জাতিক সংস্থা আছে প্রথম সদস্যপদ লাভ করে, মানে আন্তর্জাতিক যে সংস্থার প্রথম সদস্যপদ লাভ করে সেটা হচ্ছে কমনওয়েলথ। সেটা হবে 18 এপ্রিল 1972, মনে রাখবা। আর বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? এই কমনওয়েলথের 34তম সদস্য, কিন্তু জাতিসংঘের 136তম সদস্য। কমনওয়েলথের কততম সদস্য? 34। আর জাতিসংঘের কত? 136। মনে থাকে জানো। আর বাংলাদেশ কত সালে ইসলামী সহযোগিতা সংস্থা সদস্যপদ লাভ করে? কি বলে পড়ালাম, ইসলামী সহযোগিতা সংস্থার দ্বিতীয় অধিবেশন হচ্ছিল পাকিস্তানে। কোথায় হচ্ছিল? পাকিস্তানে। সেই বুঝতে পারছো, ওই পাকিস্তানের ওই সংস্থাতে তোমার 1974 সালে কি করে বলো তো? 23শে ফেব্রুয়ারি আমরা জানি, সেখানে কি করে সদস্যপদ বলো তো লাভ করে। 22শে ফেব্রুয়ারি এবং 23শে ফেব্রুয়ারি যোগদান করে আর কি, পড়লাম। তাহলে ইসলামী উন্নয়ন ব্যাংক IDB বাংলাদেশের চাঁদার পরিমাণ 10 মিলিয়ন ইসলামিক দিনার। এটা তেমন আসে না, এটা দরকার নাই। বাংলাদেশের জাতিসংঘের সদস্যরা মনে রাখতে হবে 136, ঠিক আছে? 136 মনে রাখবা। এই কত সালে যে শান্তি রক্ষা শুরু করে? ইরাক ইরান যুদ্ধ বাঁধছিল, সেই যুদ্ধে 1988 সালে বাংলাদেশ প্রথম শান্তি রক্ষা মিশনে পাঠায় এবং অনেক সুনাম অর্জন করে, ভালোভাবে কাজ করে। তারপর থেকে তো বাংলাদেশ সেনাবাহিনী অনেক দেশে কার্যক্রম পরিচালনা করতেছে, দেশের জন্য অনেক বৈদেশিক মুদ্রা নিয়ে আসতেছে। এবার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইউনেস্কো যেটা বিভিন্ন এই যে ইয়ানে কাজ করে, ঐতিহ্য নিয়ে কাজ করে। ইউনেস্কো 1977 সালে, 1977 বলতেছে, 1999 সালে 17 নভেম্বর এই প্যারিসে যে অধিবেশন চলে 30তম, এটা মনে করতে হবে ভাই। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করে। এখন 1999 সালে ঘোষণা করছে 30শে নভেম্বর, কারণ তার আগেই তো ওই 1999 সালের যে ফেব্রুয়ারি মাসটা তো চলে গেছে। এখানে তো উদযাপন করতে পারবে না প্রথম উদযাপন, তাহলে নিশ্চয়ই 1999 সালের পরে কত সাল আসবে বলো? 2000 সাল। তাহলে 21শে ফেব্রুয়ারি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস প্রথম উদযাপন করা হয় কবে সেটা যদি বলে, তাহলে অ্যান্সার হবে 2000 সালে। আর এই যে স্বীকৃতি দেওয়া হয় 1999 সালে 17 নভেম্বর 30তম অধিবেশনের, মনে রাখবা। আর বিশ্বের এই যে 2000 সালে 21শে ফেব্রুয়ারি একসাথে 188টি দেশে পালিত হয়, কারণ বাংলাদেশ ছাড়া ভাষার জন্য জীবন দেওয়ার নজির কোনো দেশে নাই, এই জন্য এটা চালু করা হয়েছিল। আর ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য বাংলাদেশ 3টাই পর্যন্ত স্থান পাইছে। একটা হচ্ছে ক্রম নম্বর অনুসারে, দেখো 321-এ পাইছে হচ্ছে 60 গম্বুজ মসজিদ, 322-এ পাইছে হচ্ছে সোমপুর বিহার বা পাহাড়পুরে, যে নওগাঁ জেলায় তোমরা যারা দেখতে যাও, এটা পাইছিল 1985 সালে। আর এই যে 798 সালে, কয়েক বছর আগে, 97 সালে, তার 2 বছর পরে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ ঘোষণা করা হয়। আর বিশ্ব ঐতিহ্য এগুলো তো আছে ইনটেনজেবল কালচারাল হেরিটেজ, যেগুলো স্পর্শ করে ধরা যায় না, সেরকম আছে বাউল গান, জামদানি, বয়ান, পয়লা বৈশাখের শোভাযাত্রা, শীতল পাটি, এগুলো পড়ে নেবা ভাই, বুঝা গেছে? তোমাদের এটা আসবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জিআই পণ্য, জিআই মানে ওই পণ্য, যদি বাংলাদেশকে ধরো জিআই পণ্য হচ্ছে কি বলতো, প্রথম জামদানি শাড়ি, ইলিশ মাছ দিয়ে তোমাদের বোঝাই। পৃথিবীতে বাংলাদেশের মতো এই অঞ্চলে এই কোথাও ইলিশ পাওয়া যায় না, কিছু অল্প কিছু পাওয়া যায় ভারতে আর মায়ানমারে, তাও বঙ্গোপসাগরে। এটা একমাত্র বাংলাদেশেই পাওয়া যায়। এই জন্যে যে দেশে ওই প্রোডাক্টটাই পাওয়া যায়, অন্য কোথায় পাওয়া যায় না, সেই দেশের ওটা জিআই পণ্য হিসাবে ঘোষিত হবে।
এই জন্য একে বলা হয় জিওগ্রাফিক্যাল ইন্ডেক্সেশন, মানে যে ভৌগোলিক নির্দেশন। একটু ভালো করে পড়বা। এখন ভৌগোলিক নির্দেশন প্রত্যেক দিন বাড়তে আছে। বাংলাদেশে কয়েকদিন আগে শুনলাম 21, তারপরে 22, এভাবে বাড়তে আছে। এখন কত হয়েছে জানি না এটা। তবে তোমাদের যেটা আসবে, বাংলাদেশ প্রথম জিআই পণ্য হচ্ছে জামদানি শাড়ি। কি বলতো? জামদানি শাড়ি। তারপর হচ্ছে ইলিশ মাছ। আর এটা ফুল মিনিং আসে কিন্তু, জিআই এর ফুল মিনিং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন। জিওগ্রাফিক্যাল কি? ইন্ডিকেশন, মানে নির্দেশক। এইগুলা কিন্তু সব কিছু প্রদান করে কে? জিআই পণ্য কোনটা হবে না হবে, বুঝে গেছে? সেগুলা হচ্ছে এইদিকে দেখো, জিআই সনদ প্রদান করে কিন্তু এই যে এটা WIPO, এই সনদ দেয়। যে এই যে বাংলাদেশের যে ইলিশ মাছটা হচ্ছে জিআই পণ্য, এই সনদটা দিবে কে? এই সনদটা দেয় হচ্ছে WIPO। এর ফুল মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন। এটা মনে রাখবা। বাংলাদেশের অন্য দেশে তো দাবি করে নিয়ে নিতে পারে যে ইলিশ আমাদের, কারণ তো আমরা তো ইলিশ তো আমাদের দেশে হয়, আমরা তো সার্টিফিকেটটা নিব, কারণ ওদের ভবিষ্যতে যাতে আমাদের বিশ্ব জানতে পারে যে এটা এককভাবে এখানেই পাওয়া যায় সুস্বাদু মাছ, যাতে আর চাহিদা বাড়তে পারে, রপ্তানি করতে পারি পরে। এই জন্য এই আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন থেকে আমরা এই নিচ্ছি যে ইলিশ আমাদের জিআই পণ্য। মনে থেকে জানো। এই যে দেখছো কোনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ভাই এটা একটু ভালো করে পড়বা, কারণ এখন ওই যে এই মাতৃভাষা দিবস, তারপরে জাতীয় সঙ্গীত, এগুলো না খুব কথা চলতেছে, বুঝতে পারো? এটা 21শে ফেব্রুয়ারি, এটা তো পারবাই আসলে। কিন্তু আসবে কোন আন্তর্জাতিক সংস্থা 21শে ফেব্রুয়ারিকে মাতৃভাষা দিবস ঘোষণা করে? ইউনেস্কো, ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্স অ্যান্ড সোশিয়াল অর্গানাইজেশন। এ কি? এটা হচ্ছে কালচারাল অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন এডুকেশন সায়েন্স অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। এটা ফুল মিনিং একটু পড়ে নেবা। এবং কত সালে দিছিল এটা? 17 নভেম্বর 1999 সালে এটা স্বীকৃতি দেয়। আর প্রথম পালিত হয় কবে বলো তো? কারণ ওই বছর তার সময় নাই, ফেব্রুয়ারি মাস চলে গেছে। 21শে ফেব্রুয়ারি 188টি দেশে প্রথম পালিত হয় 2000 সালের 21শে ফেব্রুয়ারি। এটা মনে করে নেবা। এটা আমাদের শেষের পথে শেষ হয়ে গেছে। MCQ-গুলো তোমরা একটু দেখে নিও ভাই। এবং লাস্টে দেখো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা। এই বাংলাদেশ ইন্টারপোলের সদস্য লাভ করে। ইন্টারপোল মানে এটা কি বুঝাই তোমাদের? 14 অক্টোবর 1996 সালে ধরো বাংলাদেশে কেউ ক্রাইম করে, যে মনে করো ভারতে আশ্রয় নিছে, বড় দুর্ধর্ষ কিলার, এখন এই ইন্টারপোল মানে পুলিশের মতো আর কি। ওই দেশের পুলিশের সাথে বাংলাদেশের পুলিশ, আন্তর্জাতিক যে পুলিশ সংস্থা আছে ইন্টারপোল, এর মাধ্যমে যোগাযোগ করে ওই সন্ত্রাসীকে ব্যাক নিয়ে আসবে বা তার শাস্তি প্রদানের একটা ব্যবস্থা করবে। এটা হচ্ছে ইন্টারপোলের কাজ, বুঝতে পারছো? এবার চুক্তিগুলো একটু দেখে নেবা। NPT কবে হয়েছে, এই 54তম CTBT কবে হয়েছে, কম্প্রিহেনশনটেটিভ ব্যান্ড, এই যে টেস্ট, এটা হচ্ছে একটা পড়ে নেবা। এটা CTBT, এটা একটা হচ্ছে চুক্তি। এটা হচ্ছে তোমার হচ্ছে ওই পারমাণবিক অস্ত্র যাই হোক রোধের মেবি চুক্তি। এটা এখন আমি মুহূর্তে আমার খেয়াল নাই। এখন দেখো এশিয়ান হাইওয়ে, এই বর্তমানে এই মনে করো এশিয়ার সব জায়গাকে যুক্ত করার জন্য সড়ক পথে এশিয়ান হাইওয়ে কয়েকটা পয়েন্ট হয়েছে। এটা মনে করো ভারতের সাথে এই যে এদিকে বাংলাদেশ দিয়ে যুক্ত হবে, এখানে যাবে নেপাল, এদিক দিয়ে যাবে হচ্ছে ভুটান, এদিক দিয়ে যায় মনে করো সব এশিয়ার প্রত্যেকটা রুটের সাথে যুক্ত হবে। এরকম বাংলাদেশের জন্য সিলেক্ট করা হচ্ছে 4টা পয়েন্ট। একটা বাংলাবান্ধা, একটা বেনাপোল, একটা তামাবিল সিলেটের, আর একটা হচ্ছে যে টেকনাফ দিয়ে বের হয়ে যায় মায়ানমারের মধ্যে ঢুকবে। এশিয়ার সব দেশের সাথে সব দেশের সংযোগ করার জন্য এশিয়া হাইওয়ে চালু হয়। এই হলো আজকে আমাদের পড়া, বুঝতে পারছো সবাই?